হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফার রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1-এ মেনলি আমরা এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা কেন ইউজ করব, এর পারপাসটা কী, সেগুলো দেখব। তো এর আগে আমরা ডেটাবেস পড়ে আসি, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড ডেটাবেস ছিল। তো সেন্ট্রালাইজড ডেটাবেসের পরিবর্তে আমরা কেন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ইউজ করব, এই চ্যাপ্টারে মেনলি সেই পারপাসগুলো তুলে ধরা হয়েছে। তো চলুন ফার্স্টে দেখে নিই সেন্ট্রালাইজড কম্পিউটিং আর ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের মধ্যে পার্থক্যটা কী। তো প্রথমেই হচ্ছে সেন্ট্রালাইজড কম্পিউটিং। দেয়ার এক্সিস্ট এ সিঙ্গেল নাম্বার অফ প্রসেসিং এলিমেন্ট, অল কম্পোনেন্টস লাইক সার্ভার ডেটাবেস আর কানেক্টেড অর কন্ট্রোল বাই দিস সেন্ট্রাল হাব। অর্থাৎ আমরা যে আগেকার কম্পিউটারগুলো ইউজ করতাম বা আগেকার যে ইয়েগুলো ছিল, সেখানে কী হতো, সিঙ্গেল প্রসেসরের মাধ্যমে একটা নির্দিষ্ট এলিমেন্ট, এই যে সিঙ্গেল নাম্বার অফ প্রসেসিং এলিমেন্ট, মানে একটা নির্দিষ্ট নাম্বারের একটা সিঙ্গেল এলিমেন্টকে তারা প্রসেস করতে পারতো এট এ টাইম। এবং সেটাকে কী করা হতো, এই যে কানেক্টেড অর কন্ট্রোল বাই দিস সেন্ট্রাল হাব, অর্থাৎ একটা সেন্ট্রাল হাবের মাধ্যমে সেটাকে হ্যান্ডেল করা হতো বা সেটাকে কন্ট্রোল করা হতো বা কানেক্ট করা হতো। তো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের কাজটা কি দেখেন, যে এ নাম্বার অফ অটোনোমাস প্রসেসিং এলিমেন্টস আর interconnected by a computer network and that cooperate in performing their assigned task। অর্থাৎ ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হলো অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটারের সমষ্টি বা কালেকশন, যেগুলো একটা নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকে এবং তারা একসাথে কাজ করতে পারে। মানে এটাই বোঝানো হয়েছে এখানে, যে এই যে ইন্টারকানেক্টেড বলতে এটা বোঝানো হচ্ছে যে একটা কম্পিউটার একটা কম্পিউটার কানেক্টেড থাকে নেটওয়ার্কের মাধ্যমে, এবং তারা হচ্ছে যেহেতু কানেক্টেড সেজন্য তাদের মধ্যে রিসোর্স শেয়ার করার মাধ্যমে তারা তাদের যে কাজগুলো করা দরকার সেটা খুব ইজিলি করতে পারে, মানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের মাধ্যমে। তো এটাই হচ্ছে সেন্ট্রালাইজ কম্পিউটিং ও ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স। তো ডিস্ট্রিবিউটেড যেই ওয়ার্ডটা, সেটা এই চারটা কম্পোনেন্টের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে প্রসেসিং লজিক, ফাংশন, ডেটা, কন্ট্রোল। অর্থাৎ ডিস্ট্রিবিউটেড যে সিস্টেমটা সেটা হচ্ছে এই চারটা কম্পোনেন্টসকে বা এই চারটা রিকোয়ারমেন্টসকে ফুলফিল করে। এখন হচ্ছে সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম। এতক্ষণ আমরা দেখলাম সেন্ট্রালাইজ কম্পিউটিং, এখন দেখব সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেমটা আসলে কি। সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম ইজ ওয়্যার এ ডেটা ইউজড বাই দ্য সিস্টেম ইজ স্টোরড অ্যান্ড ম্যানেজ ইন এ সিঙ্গেল লোকেশন। অর্থাৎ কী হয়, সেন্ট্রালাইজ ডেটাবেসের ক্ষেত্রে অনেকগুলো সোর্স থাকে, মানে অনেকগুলো রিসোর্স থাকে বা অনেকগুলো ডেটা থাকে, যেগুলো কিনা একটা ডেটাবেসের মধ্যেই স্টোর হয়, মানে একটা সিঙ্গেল লোকেশনে সেটাকে স্টোর করতে হয়। যেমন ধরেন এখানে হয়েছে, এখানে সিডিএস বলতে কনফিউজড হওয়ার কিছু নেই, এটা হচ্ছে সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম। সেন্ট্রালাইজ ডেটাবেস কী হচ্ছে, এখানে তিনটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3। এই তিনজন ক্লায়েন্টের ইনফরমেশনই কিন্তু একটা সিঙ্গেল ডেটাবেসের মধ্যে স্টোর করা আছে। এটাই হচ্ছে সেন্ট্রালাইজ ডেটাবেস, মানে সবার ইনফরমেশন একটা মানে সিঙ্গেল লোকেশনে এখানে স্টোর করা হয়েছে। এটাই হচ্ছে সেন্ট্রালাইজ ডেটাবেস। তো এখন দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম। এ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ইজ এ কালেকশন অফ মাল্টিপল লজিক্যালি ইন্টাররিলেটেড ডেটাবেস ডিস্ট্রিবিউটেড ওভার এ কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ এখানে কি হয়, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে প্রত্যেকেই হচ্ছে মানে সিঙ্গেলভাবে ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার বা ইন্ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট থাকে, তাদের নিজস্ব যে ডেটাবেস থাকে সেখানেই হচ্ছে সব ডেটাগুলো স্টোর করা হয় একটা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। যেমনটা ধরেন এই যে এখানে দেখানো হয়েছে, এটা একটা সেন্ট্রাল নেটওয়ার্ক বা কমিউনিকেশন নেটওয়ার্ক, এবং এগুলো হচ্ছে ক্লায়েন্ট। আমাদের চারটা দেওয়া আছে এখানে, দেখেন সবারই কিন্তু নিজস্ব করে ডেটাবেস আছে, এবং সবগুলো ডেটাবেস কি তারা নিজস্ব, অন্য কারোর সাথে সেটা শেয়ারেবল না। তারা শেয়ারেবল কোনটার মাধ্যমে করছে, সেটা হচ্ছে সেন্ট্রাল নেটওয়ার্ক বা কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে তারা একে অন্যের সাথে কিন্তু কানেক্টেড থাকছে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। আর শুধু ডেটাবেসটা হচ্ছে কি, দেখেন এই যে একটা সিঙ্গেল ডেটাবেস থাকবে এবং সবাই হচ্ছে সব ক্লায়েন্ট বা যেই পারপাসে হোক না কেন সেই ডেটাগুলো একটা সেন্ট্রাল ডেটাবেসেই থাকছে। বাট ডিস্ট্রিবিউটেড ক্ষেত্রে হচ্ছে সবার জন্য সিঙ্গেল ডেটাবেস থাকছে, বাট তারা কিন্তু ইন্টার রিলেটেড থাকতেছে। এটাই হচ্ছে ডিফারেন্স। তো এতক্ষণ আমরা দেখছিলাম যে সেন্ট্রালাইজ ডেটাবেস আর ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। এখন দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি। এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা যেটাকে সংক্ষেপে DDMS বলা হয়, ইজ এ সফটওয়্যার দ্যাট ম্যানেজেস দ্য ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস DDB। এটা কনফিউজড হওয়ার কিছু নেই, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসকে সংক্ষেপে এটা লেখা হয়। অ্যান্ড প্রোভাইডস অ্যান অ্যাক্সেস মেকানিজম দ্যাট মেক্স দ্যাট ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্ট টু দ্য ইউজার।
অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটা কিন্তু একটা সফটওয়্যার, যেটা কিনা কী ম্যানেজ করে, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসকেই ম্যানেজ করে, মানে একাধিক ডেটাবেসকে সে কী করে একটা সেন্ট্রাল নেটওয়ার্ক বা সেন্ট্রাল কমিউনিকেশনের মাধ্যমে সেটাকে সে ইন্টারাক্ট করে, তাই না? এবং সেটা কী প্রোভাইড করে, যেমনটা আমরা আগের এক্সাম্পলটাই বা আগের পিকচারটা দেখছিলাম, দেখেন এখানে কিন্তু এটা বিভিন্ন দেশের দিয়ে আছে না, এটা একটা দেশ, এটা একটা দেশ, এটা একটা দেশ, এটা একটা দেশ, মানে 4টা জায়গা থেকে যখন আমরা ডেটাবেসকে একটা জায়গায় কানেক্ট করছি, সেটাকে একটা সিঙ্গেল পেজে যখন একটা ইউজারের সামনে উপস্থাপন করা হবে, এই কাজটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যারটা সেটা হ্যান্ডেল করে থাকে। এটাই হচ্ছে এই লাস্ট লাইনটাই বলা হয়, এই যে অ্যাক্সেস মেকানিজম দ্যাট মেক্স দ্য ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্ট টু দ্য ইউজার্স, অর্থাৎ ইউজার যে একাধিক জায়গা থেকে বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন ধরনের ডেটা আসছে সেটা সে বুঝতে পারবে না, সে তার সামনে খালি কী থাকবে, যে সে যে জিনিসটা চাচ্ছে সেই রিসোর্সটার সম্পর্কে যা কিছু ডেটা বা ইনফরমেশান প্রয়োজন সেটাকে সে অ্যাট এ গ্লান্স পেয়ে যাচ্ছে। যে ট্রান্সপারেন্ট বলতে এটাকেই বোঝানো হয় যে আমাদের যে ডেটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় আনা, এই যে ইমপ্লিমেন্টেশন করা, এই যে প্রসেসিংগুলো সেগুলোকে হাইড করাই হচ্ছে ট্রান্সপারেন্সি বা ট্রান্সপারেন্ট প্রসেস। তো পরবর্তী ট্রান্সপারেন্সি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তা আসেন এখন আমরা দেখি যে ফাইল সিস্টেম, যেমন ধরেন আমরা অনেক সময় করি না, এক্সেল ফাইল ইউজ করি, ডক ফাইল ইউজ করি, বা বিভিন্ন ধরনের ফাইল ইউজ করি, সেটাকে বিভিন্ন ধরনের ফোল্ডার করে সেটাকে সেভ করে রাখি, যেটা পরবর্তীতে আমরা সেটাকে রিইউজ করতে পারি, তাই না? তো এই ফাইলটা আমরা কখন ইউজ করি, ধরেন যখন আমরা এক্সেল কথা চিন্তা করি, এক্সেল কখন ইউজ করি, যখন আমাদের অনেকগুলো ডেটা থাকে সেগুলোকে আমাদের স্টোর করতে হয়, সেক্ষেত্রে আমরা এক্সেলটা খুব ইজিলি ইউজ করতে পারি, তাই না? দেখেন যখন আমাদের হাতে গোনা কয়েকটা, যেমন ধরেন 10টা 20টা ইয়ে থাকবে, ইনফরমেশন বা ডেটা থাকবে, সেগুলোকে আমরা স্টোর করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এক্সেলটা কিন্তু খুব ইজিলি স্টোর করতে পারছি। যখন আমাদের তার বেশি, ধরেন 10 লাখ 20 লাখ 30 লাখ ডেটা চলে আসবে আমাদের কাছে, সেটাকে স্টোর করতে হবে, সেক্ষেত্রে যখন আমরা এই ফাইল সিস্টেমে যখন স্টোর করতে যাব, তখন কিন্তু আমাদের খুব প্রবলেম ফেস করতে হবে, মানে সেই ডেটাগুলোকে ম্যানেজমেন্ট করা বা কোনো একটা ডেটাকে খুঁজে বের করা। আমরা কি এক্সেল দিয়ে কোনো ডেটাকে খুঁজে বের করতে পারি কোয়েরি মাধ্যমে? আমরা কিন্তু ডেটাবেস থেকে কোয়েরির মাধ্যমে খুব ইজিলি কোনো ধরনের ডেটা আমাদের যেটা প্রয়োজন সেই স্পেসিফিক ডেটাকে খুঁজে বের করতে পারি, তাই না? তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ফাইল সিস্টেমের এর জন্য, কোয়েরি না থাকার জন্য বা একাধিক ডেটাকে ম্যানেজ করার জন্য, সেই জন্য ফাইল সিস্টেমের পরিবর্তে আমরা এই ডেটাবেসটাকে ইউজ করি। তো এখান থেকে দুই ধরনের কোশ্চেন আপনারা দেখবেন, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল সিস্টেম, মানে ফাইল সিস্টেমটা কেন আমরা ইউজ করছি, এটাকে যেটা বললাম যে একাধিক ইনফরমেশন থাকলে বা একাধিক ডেটাকে স্টোর করতে হলে আমাদের ফাইল সিস্টেমের তুলনায় ডেটাবেসটা বেটার। বাট একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমাদের কম ডেটা থাকে সেক্ষেত্রে আমরা ফাইল সিস্টেমটা ইউজ করব, কারণ আমাদের ডেটাবেসে একটা কস্ট থাকবে, তাই না? কারণ একাধিক ইনফরমেশনকে একটা জায়গায় স্টোর করতে গেলে আমাদের একটা কস্টের ব্যাপার চলে আসে। বাট এই যে ফাইল সিস্টেম, যে এক্সেল শিট যেটা বলছিলাম, সেটা কিন্তু একদম ফ্রি, আমাদের কোনো ধরনের কস্ট সেখানে লাগছে না। তো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের ট্রাই করতে পারেন। আর একটা কোশ্চেন আসতে পারে যে কম্পেয়ার বিটুইন ডেটাবেস অ্যান্ড ফাইল সিস্টেম, এই কোশ্চেনটাও আপনারা দেখে যাবেন। তো আসলে এখন আমরা দেখি ডেটা ডেলিভারি অল্টারনেটিভস। তো ডেটা ডেলিভারি অল্টারনেটিভস হচ্ছে 3টা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ডেলিভারি মোড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে কমিউনিকেশন মেথডস। তো ডেলিভারি মোডসের মধ্যে 3টা পার্ট আছে, সেটা হচ্ছে পুল অনলি, পুশ অনলি আর হাইব্রিড। এই পুল অনলি, পুশ অনলি আর হাইব্রিডটা কি আসলে এখন দেখি। তো পুল অনলি হচ্ছে ডেটা ডেলিভারি স্টার্টস উইথ এ রিকোয়েস্ট, মানে যখন একটা ইউজার কোনো একটা ডেটার জন্য রিকোয়েস্ট করবে সেক্ষেত্রে সেটা হচ্ছে পুল অনলি হবে, আর যখন কোনো রিকোয়েস্ট করবে না তাকে রেসপন্স করবে সিস্টেম, সেটা হচ্ছে পুশ অনলি। আর হাইব্রিডটা হচ্ছে দুইটার মিক্সড অফ বোথ পুল অ্যান্ড পুশ, অর্থাৎ ইউজার হচ্ছে রিকোয়েস্ট করবে এবং সিস্টেম তাকে রেসপন্স করবে, এটাই হচ্ছে হাইব্রিড। তো এখন আমরা দেখব ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির মধ্যে যেটাকে বললাম যে আমাদের 3টা পার্ট আছে, সেটা হচ্ছে পিরিয়ডিক, কন্ডিশনাল আর অ্যাডহক, বা এটাকে ইরেগুলার বলা হয়। তো পিরিয়ডিক কি, ডেটা ডেলিভারি স্টার্টস আফটার স্পেসিফিক ইন্টারভাল হচ্ছে 2টা ইভেন্টের মধ্যবর্তী সময়। মানে পিরিয়ডিক মানে কি, আমরা যেই টাইমটা স্পেসিফাইজ করে দেবো যে টাইমটা, সেটাই হচ্ছে পিরিয়ডিক, অর্থাৎ ডেটা ডেলিভারি স্টার্টস আফটার স্পেসিফিক ইন্টারভাল, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর ডেটা হচ্ছে ডেলিভার হবে, তাই না? দেন হচ্ছে কন্ডিশনাল, হোয়েন স্পেসিফিক কন্ডিশন অ্যারাইজ, অর্থাৎ যখন কোনো একটা কন্ডিশন ফুলফিল হবে সেখানে যদি কোনো ডেটাকে আমাদের ইউজার চাই, সেক্ষেত্রে সেই ডেটাকে তখন ডেলিভার করা হবে।
আর অ্যাডহক বা ইরেগুলার হচ্ছে এনি ইন্টারভাল। এনি ইন্টারভাল মানে কি? ইন্টারভাল মানে হচ্ছে দুটো ইভেন্টের মধ্যবর্তী সময়, তাহলে যে কোনো সময় সেটা ডেটাকে ইউজার যেতে পারে, তাই না? তো এটাই হচ্ছে অ্যাডহক বা ইরেগুলার। তো এটাকে যদি আপনারা আরেকটু ইজিলি বুঝতে চান সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিই। ধরেন পিরিয়ডিকটা কীরকম হতে পারে। একজন ইউজার কোনো একটা ব্যাংকে গেছে, সে একটা ডিপিএস খুলতে চাচ্ছে, তাই না? সেক্ষেত্রে ডিপিএস খোলার ক্ষেত্রে তাই কী হয়, নির্দিষ্ট সময় পর পর তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সে ঠিক করে সেটাকে সে ব্যাংকে দিয়ে আসে তার ডিপিএস হিসেবে। তো এই যে এটা কাজটা নির্দিষ্ট সময় পর পর করছে, তাই না? মানে এক মাসে দিয়ে আসলো, এই মাসে তো সে আর দিবে না, আবার সামনের মাসে দিবে, তাই না? এই যে কাজটা এটাই হচ্ছে পিরিয়ডিক, মানে নির্দিষ্ট সময় পর পর সে কাজটা করছে। কন্ডিশনাল কি? ধরেন সে সেম এক্সাম্পলটাই, ডিপিএস খুলতে গেছে, ব্যাংকের যেই ম্যানেজার আছে সে বলছে যে মিনিমাম 5,000 টাকার নিচে কোনো ডিপিএস খোলা যাবে না। এটা একটা কন্ডিশন অ্যারাইজ হলো, তাই না? এটাই হচ্ছে কন্ডিশনাল। আর আরেকটা হচ্ছে অ্যাডহক বা ইরেগুলার। ধরেন একজন ইউজার, সে তো ডিপিএসটা করছে তার মানে পরবর্তীতে কোনো সময় তার প্রয়োজন হলে সেটাকে ইউজ করার জন্য, তাই না? তো যে কোনো সময় সে কী করতে পারে, সে ডিপিএসটাকে ভেঙে ফেলতে পারে তার প্রয়োজন অনুসারে। এই যে এই কাজটা, এটাই হচ্ছে অ্যাডহক বা ইরেগুলার। তো এই তিনটা পার্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন লাস্ট আরেকটা ডেটা ডেলিভারি অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে কমিউনিকেশন মেথড। তো এটা হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট। তো ইউনিকাস্টটাকে দেখেন, সার্ভার থেকে ডেটা কোথায় যাচ্ছে, সিঙ্গেল ক্লায়েন্টের কাছে যাচ্ছে। আর মাল্টিকাস্টে হচ্ছে সার্ভার থেকে ডেটা মাল্টিপল ক্লায়েন্টের কাছে যাচ্ছে। মানে ইউনিকাস্টকে বলা হয় 1 to 1, আর মাল্টিকাস্টকে বলা হয় 1 to many। মানে ইউনিকাস্টে একজন সিঙ্গেল যে ক্লায়েন্ট সেই সার্ভার থেকে ডেটাকে পাচ্ছে, আর মাল্টিকাস্টে মাল্টিপল ক্লায়েন্ট হচ্ছে সার্ভার থেকে ডেটাকে অ্যাক্সেস করতে পারছে। তা আপনাদের কোশ্চেন এরকম আসতে পারে যে এক্সপ্লেন ডেটা ডেলিভারি অল্টারনেটিভস। তার সেক্ষেত্রে আপনারা এরকমভাবে কিছু এক্সপ্লেনেশন দিয়ে কিছু এক্সাম্পল দিয়ে এটাকে পরীক্ষা খাতায় লিখতে পারেন। তো এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট প্রসেস। তো প্রসেস হচ্ছে মেনলি 4টা হতে পারে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট অফ ডিস্ট্রিবিউটেড ফ্র্যাগমেন্টেড অ্যান্ড রেপ্লিকেটেড ডেটা। অর্থাৎ ট্রান্সপারেন্সি যে টার্মসটা বলছিলাম, যে একজন ইউজারের কাছে যে কোনো ধরনের ইমপ্লিমেন্টেশন ডিটেলসকে হাইড করার যে প্রসেস, সেটাই হচ্ছে ট্রান্সপারেন্সি। ফ্র্যাগমেন্টেড হচ্ছে ডিভাইড করা, মানে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে ডেটা আসতে পারে, সেগুলোকে এক জায়গা করা। এবং রেপ্লিকেটেড ডেটা, অর্থাৎ রেপ্লিকেটেড মানে হচ্ছে কপি, মানে একাধিক ডেটার কপি থাকতে পারে একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রসেসের মধ্যে। এবং ইউজার সেখান থেকে কী হবে, সে মাল্টিপল কপি থাকলেও সে একটা সিঙ্গেল পেজে সেগুলোকে দেখতে পাবে, তার এটাতে কোনো মানে সমস্যা ক্রিয়েট হবে না, বাট সে চাইলে একাধিক কপি থেকে ডেটাকে সে ইউজ করতে পারে। দেন হচ্ছে ইমপ্রুভ রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজ যে প্রসেসটা, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি এবং রিলায়েবিলিটি হচ্ছে ইমপ্রুভ করে, এবং পারফরমেন্সকেও সে ইমপ্রুভ করে, এবং সেটা কি ইজিয়ার অ্যান্ড মোর ইকোনমিক্যাল। এখন হচ্ছে আমরা দেখব ট্রান্সপারেন্সিটা এতক্ষণ ধরে বলছিলাম যে মাল্টিপল জায়গা থেকে কপি আসুক বা বিভিন্ন সোর্স থেকে কোনো একটা ডেটা আসুক না কেন, সেটা কিন্তু ইউজার বুঝতে পারবে না। মানে ইউজারের সামনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, কিন্তু সে যাতে ইজিলি সব কিছুর অ্যাক্সেস পায়, বা সে যেই ইনফরমেশানটা চাচ্ছে তার জন্য সে যে ডেটাগুলোকে তার প্রয়োজন, বা যেই ইনফরমেশানগুলো তার প্রয়োজন, সে যেন ইজিলি পেয়ে যায়, সেজন্যই হচ্ছে ট্রান্সপারেন্সিটা আমাদের মেনটেন করতে হয়। ট্রান্সপারেন্সি হচ্ছে 3 ধরনের, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপারেন্সি, রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি, ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি। তো নেটওয়ার্ক ট্রান্সপারেন্সিটাকে দেখেন, ধরেন একজন ইউজার একটা নেটওয়ার্কে ইউজ করছে, অ্যাট এ টাইম আরও তো ইউজার থাকতে পারে, তাই না? একটা নেটওয়ার্ক সে ইউজ করতে পারে। তো এই যে কাজটা, মানে একাধিক ইউজার যে নেটওয়ার্কটা ইউজ করছে, সেটা একজন ইউজারের থেকে হাইড করাটাই হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপারেন্সি। দেন হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি, মাল্টিপল কপি থেকে ডেটা আসলেও ইউজারের সামনে একটা সিঙ্গেল কপি হিসেবে যেই পেজটা আমরা দিতে চাই, সেটাই হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি। যেমন ধরেন আমরা গুগলে কোনো সার্চ দিই, মাল্টিপল রিসোর্স থেকে আমাদের সামনে লিঙ্ক আসে না, আমরা যেই লিঙ্কটা আমাদের মনে হয় যেটাতে ঢুকলে আমরা ইনফরমেশানটা পাবো সেটাতে ক্লিক করে সে ঢুকে যায়, তাই না? এই যে মাল্টিপল জায়গা থেকে যে ডেটাগুলো আসছে বা ইনফরমেশানগুলো আসছে, সেটা কী হচ্ছে, আমাদের সিঙ্গেল পেজে ইউজার হিসেবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। এই কাজটি হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি। দেন হচ্ছে ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি,
যে মাল্টিপল লোকেশন থেকে ডেটা আসলেও যাতে ইউজারের থেকে সেটাকে হাইড করা যায়। সেটা কেমন? যেমন ধরেন আমরা দারাজে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস অর্ডার করি বা বিভিন্ন ধরনের জিনিস সার্চ করি, সেক্ষেত্রে কী হয়, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির জিনিসগুলো, যে আমরা যেই ধরেন স্মার্টফোনতে যদি সার্চ দিই, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন হচ্ছে আমাদের সামনে আসে, তাই না? তা আমরা তো দেখতে চাই না সেটা কোন জায়গা থেকে আসছে বা কী হচ্ছে না হচ্ছে, এগুলো দেখতে চাই না। তো এই কাজটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেশন থেকে আসলেও সেটা ইউজারের সামনে, মানে তার ওইটা জানার প্রয়োজনে যে কোন জায়গা থেকে আসছে, তার এটুকু জানার দরকার তার ইনফরমেশনটা ওর মধ্যে আছে কি না। এটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি। তো ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি হচ্ছে 3টা পার্ট আছে, সেটা হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল আর হাইব্রিড। হরিজন্টাল হচ্ছে রো ওয়াইজ আর ভার্টিক্যাল হচ্ছে কলাম ওয়াইজ, মানে ট্রান্সপারেন্সিটা এভাবে ডিস্ট্রিবিউটেড হয়। তো এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট ইস্যুস। তো এখানে ইস্যুগুলো কী কী হতে পারে দেখেন। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ডিজাইন, মানে ডিজাইন একটা ইস্যু হতে পারে, কারণ ডিজাইনটা যদি আমরা ঠিকভাবে না করতে পারি ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সেটাকে মেনটেন করতে প্রবলেম হবে, তাই না? দেন হচ্ছে ডিস্ট্রিবিউটেড কোয়েরি প্রসেসিং। আমরা একটা কোয়েরি দিলাম, সেটা যদি ঠিকভাবে প্রসেস না হয়, সে কিন্তু কারেন্ট অ্যান্সার যেটা ইউজার চাচ্ছে সেটা কিন্তু সে দিতে পারবে না। তো কোয়েরিটা আমাদের খুব ভালো মতন ইমপ্লিমেন্ট করতে হবে, বা যিনি কোয়েরি করছেন তাকে কোয়েরিটা ঠিকঠাকভাবে করতে হবে, যার মাধ্যমে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস থেকে সে সেই ইনফরমেশনটা পেয়ে যায়। দেন হচ্ছে ডিস্ট্রিবিউটেড কনকারেন্সি কন্ট্রোল। কনকারেন্সি মানে কি, যখন 2 বা ততোধিক ইউজার একটা জিনিস অ্যাট এ টাইম ইউজ করার চেষ্টা করে, সেটাই হচ্ছে কনকারেন্সি। তো এটা অনেক সময় হতে পারে না যে একাধিক মানুষ ইউজ করার জন্য সেটা হ্যাং করতে পারে, সিস্টেম হ্যাং করতে পারে। তো এই কাজটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটাকে কন্ট্রোল করে। মানে এই যে হ্যাং হওয়ার যে ব্যাপারটা, যে একাধিক ইউজার অ্যাট এ টাইম ইউজ করার জন্য যে হ্যাং হয়ে যায়, এই কাজটা যাতে না হয় সেজন্য হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে। দেন হচ্ছে রেপ্লিকেশন। মানে এটাকে বলছিলাম যে একাধিক কপি থাকতে হবে একটা ডেটার, যাতে কোনোভাবে ইউজারের থেকে যদি একটা কপি ডিলিট হয়ে যায়, সে যেন অন্য কপি থেকে সেটাকে আবার মানে ইউজ করতে পারে। ধরুন অনেক সময় হতে পারে একটা মানুষের হাতে চাপ লেগে কিছু ডিলিট হয়ে গেল, তো সেটা যদি কপি করা থাকে আগে থেকে ডেটাবেজে, তাহলে সে কিন্তু সেটাকে আবার রিইউজ করতে পারছে সেখান থেকে, বা রিকভার করতে পারছে সেই ইনফরমেশনটা। দেন হচ্ছে রিলায়েবিলিটি। এটা হচ্ছে রিপিটেবিলিটি, অর্থাৎ এটা যদি বারবার রিপিট হওয়ার যে বিষয়টা, মানে একজন ইউজারের যে ডেটা দরকার সেটা তো একবার না একাধিকবার লাগতে পারে, তাই না? সে যদি চাইলে সেই ডেটাকে যে সে রিপিটেডলি মানে রিড করতে পারে, সেটা কিন্তু ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করে। দেন হচ্ছে প্যারালাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ডেটাবেসকে প্যারালাল রাখে যাতে ইউজার সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারে। তাছাড়া আমরা এখন দেখি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো এখানে একটা ডায়াগ্রাম আছে, সেটা বোঝার চেষ্টা করি যে এখানে কী কাজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যেই আর্কিটেকচার, এটা হচ্ছে সার্ভার আর্কিটেকচার। তো ক্লায়েন্টের ক্ষেত্রে কীভাবে দেখেন, তার সামনে একটা ইউজার ইন্টারফেস থাকবে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকবে। সেখান থেকে সে কী করবে, ক্লায়েন্টের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে সে এন্টার করবে, এবং সেখানে সে কমিউনিকেশন সফটওয়্যার মাধ্যমে এসকিউএল কোয়েরি করবে। মানে কোয়েরি করার মাধ্যমে সে কী করতে পারবে, একটা ডেটাকে খুব ইজিলি খুঁজে পাবে, তাই না? তো এই যে খুঁজে পাওয়ার জন্য এখন ইউজার যখন কমান্ড দিল, কোয়েরি লিখলো, তখন কী হবে, অপারেটিং সিস্টেম সেই সার্ভার থেকে সেই স্পেসিফিক ডেটাকে খুঁজে বের করবে, তাই না? সেখানে কী কী প্রসেস হয় সেটা দেখেন। তো দেখেন, একজন ক্লায়েন্টের কাছে যখন কমিউনিকেশন সফটওয়্যার থাকবে, তখন সার্ভারের কাছে একটা কমিউনিকেশন সফটওয়্যার থাকতে হবে, তাহলে আমাদের কমিউনিকেশনটা হবে কোন মাধ্যম দিয়ে, তাই না? তো এই জন্য আমাদের ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা আর্কিটেকচারের মধ্যে কমিউনিকেশন সফটওয়্যারটা থাকবে। দেন হচ্ছে কি, সিমেন্টিক ডেটা কন্ট্রোলার। সিমেন্টিক ডেটা হচ্ছে একটা স্ট্রাকচার ডেটা। সিমেন্টিক ডেটার মিনিংটা হচ্ছে স্ট্রাকচার ডেটা, যেটা কি করে, আমাদের ক্লায়েন্ট যেই কুয়েরি দিছে সেই কুয়েরিটার মিনিংটাকে সে বোঝে, এবং কোন অপারেশনটার জন্যই, মানে কোন জিনিসটা খুঁজে বের করার জন্যই ইউজার হচ্ছে ওই কুয়েরিটা চালাচ্ছে, সেটাকে সে ডিটেক্ট করতে পারে, এবং তাদের মধ্যে মানে ডেটার মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করে, যাতে সার্ভার সে ডেটাকে খুব ইজিলি অ্যাক্সেস পায় এবং সেটাকে ইউজারের সামনে সে রিটার্ন করতে পারে। দেন হচ্ছে কোয়েরি অপটিমাইজার। কোয়েরি অপটিমাইজার কি, মানে কোন ওয়ে ফলো করলে একটা কোয়েরি থেকে সেটাকে অপটিমাইজ করে খুব ইজিলি সে কাঙ্ক্ষিত রেজাল্টটাকে পাওয়া যায়, সেটাই হচ্ছে কোয়েরি অপটিমাইজার
অপটিমাইজ করে দেয় বা ইউজারের সামনে কোয়েরিটাকে খুব ফাস্টলি রান করতে সাহায্য করে। দেন হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজার। ট্রানজ্যাকশন ম্যানেজারটা কি? ট্রানজ্যাকশন মানে হচ্ছে একটা ডেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় মানে নিয়ে যাওয়া বা বহন করে নিয়ে যাওয়া, এরকম ট্রানজ্যাকশন মানে হচ্ছে এইটা। মানে একটা ডেটাকে সে সার্ভার থেকে কী করছে, আমাদের ক্লায়েন্টের কাছে নিয়ে যাচ্ছে, মানে সে এই ডেটাটাকে যাচ্ছিলো, এরকম ব্যাপারটা চিন্তা করেন সেক্ষেত্রে। তো ট্রানজ্যাকশন ম্যানেজার কী করে, সেই ডেটাকে সে কোন ওয়েতে নিয়ে গেলে ইউজারের কাছে সেই তার কাঙ্ক্ষিত ডেটাকে সে পেয়ে যাবে সেটার উপর সে ফোকাস করে, মানে ট্রানজ্যাকশনের কাজগুলোকে সে হ্যান্ডেল করে, এটা হচ্ছে মেন কথা। দেন হচ্ছে রিকভারি ম্যানেজার। রিকভারি ম্যানেজারের কাজ হচ্ছে কোনো ডেটাকে রিকভার করা। ধরেন যদি কোনো ক্লায়েন্টের কোনো ডেটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে সার্ভার থেকে সামহাও কোনো কারণে ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে সে কী করবে, রিকভারি ম্যানেজারের মাধ্যমে ডেটাকে রিকভার করে সেটা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবে। দেন হচ্ছে রান টাইম সাপোর্ট প্রসেসর। তো রান টাইম সাপোর্ট প্রসেসরের কাজটা হচ্ছে একজন ক্লায়েন্ট যখন এসকিউএল কোয়েরির মাধ্যমে কোনো একটা জিনিসকে সে কোয়েরি করছে বা সার্চ করছে, সে কোয়েরিটার মাধ্যমে সে ডেটাকে যখন ইউজারের কাছে আবার পাঠানো হবে, সেই যে রেজাল্টের যেই রিলেশনটা সেটাকে সে সাপোর্ট করে, বা এই রান টাইমটা যাতে কম হয় সেটাকে সে হ্যান্ডেল করে। মানে একজন ইউজার যখন কোয়েরি করে অনেকক্ষণ বসে থাকবে তখন তার অ্যাটেনশন ব্রেক হবে। মানে যতটা দ্রুত সম্ভব তাকে কোয়েরিটা করে তার ডেটাকে তার কাছে নিয়ে যাওয়াটাই হচ্ছে এই রান টাইম সাপোর্ট প্রসেসরের মেন কাজ। তো এই সার্ভারটা কার সাথে কানেক্টেড থাকে, ডেটাবেসে কানেক্টেড। ডেটাবেস থেকে সার্ভারের ইনফরমেশনগুলো প্রসেস হয় এবং তারপরে সে ক্লায়েন্ট আবার সেটাকে দেখতে পারে। মানে মেন কাজটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট করবে, সার্ভার থেকে ডেটাবেস তখন ডেটাগুলোকে স্ক্যান করবে এবং সেই কোয়েরি অনুযায়ী ইউজারের সামনে যে ডেটাটা প্রয়োজন সেটাকে আবার সে সার্ভারের মাধ্যম দিয়ে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবে। এটাই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তাছাড়া আমরা এখন দেখি পেয়ার টু পেয়ার কম্পোনেন্ট আর্কিটেকচার। তো এখানে হচ্ছে যখন একজন ইউজার রিকোয়েস্ট পাঠাবে ইউজার প্রসেসরে, তখন কি হবে, ইউজার প্রসেসরের মধ্যে কী কী থাকবে, ইউজার ইন্টারফেস হ্যান্ডেলার থাকবে, ডেটা কন্ট্রোলার থাকবে, গ্লোবাল কোয়েরি অপটিমাইজার থাকবে এবং ডিস্ট্রিবিউটেড এক্সিকিউশন মনিটর থাকবে। তো এটা হচ্ছে ইউজার প্রসেসর যেই পার্ট সেটা বা আর্কিটেকচারটা। তো যখন একজন ইউজার রিকোয়েস্ট করছে সিস্টেমকে, সেক্ষেত্রে কী হবে, প্রথমে তাকে কী করতে হবে, ইউজার ইন্টারফেস হ্যান্ডেলারের মাধ্যমে তার ইউজার ইন্টারফেস যেটা সেটা তার সামনে আসবে। দেন হচ্ছে ডেটা কন্ট্রোলারের কাজটা কি, ডেটাকে সে কন্ট্রোল করবে, মানে ইউজার যে ডেটাটা চাচ্ছে সেটাকে সে স্কিমায় মানে এক্সটার্নাল স্কিমার মাধ্যমে সেটাকে সে কন্ট্রোল করবে। দেন হচ্ছে গ্লোবাল কোয়েরি অপটিমাইজার। এই গ্লোবাল কোয়েরিটা কি, মানে কোয়েরি মেনলি দুই ধরনের, একটা হচ্ছে গ্লোবাল কোয়েরি, একটা হচ্ছে লোকাল কোয়েরি। তো এই গ্লোবাল কোয়েরি এবং লোকাল কোয়েরি নিয়ে পরবর্তীতে ডিটেলস আলোচনা করা হবে। আপাতত এটা জেনে রাখেন যে কোয়েরি দুই ধরনের, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। তো গ্লোবাল কোয়েরি অপটিমাইজারের কাজটা কি, যে ইউজার যে কোয়েরিটা করছে সেটাকে অপটিমাইজ ওয়েতে, মানে কোন ওয়েতে কোয়েরি করলে ইউজার ওই যে স্পেসিফিক ইনফরমেশনটা যে চাচ্ছে সেটাকে সে ইজিলি অ্যাক্সেস করতে পারে, সেটাকে সে দেখিয়ে দিবে। দেন হচ্ছে ডিস্ট্রিবিউটেড এক্সিকিউশন মনিটর, মানে এই যে ডিস্ট্রিবিউশন যে প্রসেসটা সেটাকে সে মানে ইউজার যখন এক্সিকিউট করছে সেটা ঠিকঠাকভাবে এক্সিকিউট হচ্ছে কিনা সেটাকে চেক করার জন্য একটা এক্সিকিউশন মনিটর থাকে। এটা হচ্ছে ইউজার প্রসেসর যে আর্কিটেকচার সেটা। আর একটা প্রসেসর আছে সেটা ডাটা প্রসেসর, সেটা তার মধ্যে তিনটে জিনিস থাকে, সেটা হচ্ছে লোকাল কোয়েরি প্রসেসর, লোকাল রিকভারি ম্যানেজার আর রান টাইম সাপোর্ট প্রসেসর। লোকাল কোয়েরি প্রসেসরের কাজটা কি দেখেন, যখন হচ্ছে কোনো একজন ইউজার কোনো একটা গ্লোবাল কোয়েরির অপটিমাইজারের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট কোয়েরি খুঁজছে, তখন সে লোকালি যে ডেটাবেসটা থাকবে তার থেকে কোয়েরি প্রসেসিংয়ের মাধ্যমে, মানে কোয়েরি প্রসেসিংয়ের মাধ্যমে সে ডেটাকে খুঁজে বের করবে। মানে ইউজার গ্লোবালি চেলেও ডেটাবেসে তো এক নির্দিষ্ট সংখ্যক সার্ভারের বা থাকে, ইনফরমেশন থাকে, তাই না? সে কী করবে, সে লোকালি সেটাকে চেক করবে। দেন হচ্ছে লোকাল রিকভারি ম্যানেজার। লোকাল যেই ডেটাগুলো থাকবে তার মধ্যে কোনো ডেটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা সেটাকে হারিয়ে যায়, সেটাকে সে রিকভার করবে এবং দেন সেটা ইউজারের সামনে উপস্থাপন করবে। লাস্ট হচ্ছে রান টাইম সাপোর্ট প্রসেসর। রান টাইমে আমাদের যে এটা দরকার, যে ইউজার যে কোয়েরিটা করলো তার বেসিসে সে যেন যে সিস্টেম রেসপন্সটা সেটা যাতে কুইকলি হয়, সেটাই হচ্ছে রান টাইম সাপোর্ট প্রসেসরটা মেনটেন করে। এখানে দেখেন আমার ডিস্ট্রিবিউটেড এক্সিকিউশন মনিটরটা আবার ইউজার ইন্টারফেসের সঙ্গে কানেক্টেড, কারণ আমাদের যে ডিস্ট্রিবিউশন
কারণে যে এক্সিকিউশনটা হচ্ছে সেটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা বোঝানোর জন্যই হচ্ছে এটাকে আবার ইউজার ইন্টারফেসে দেখানো যাতে ইউজার সেটাকে বুঝতে পারে। আর রান টাইম সাপোর্টার হচ্ছে আমাদের লোকাল কোয়েরি প্রসেসরের সাথে কানেক্টেড থাকে, কারণ যখন একটা কোয়েরি রান করবে সেক্ষেত্রে তাকে কী করতে হবে, আগে লোকাল কোয়েরি প্রসেসরের মাধ্যমে যেতে হবে, তারপর সেটাকে সিস্টেম রেসপন্সের মাধ্যমে ইউজারের সামনে উপস্থাপন করা হবে। দেখেন, ইউজার ইন্টারফেস হ্যান্ডেলার ডেটা কন্ট্রোলার এতটা হচ্ছে এক্সটার্নাল স্কিমা, আর ডেটা কন্ট্রোলার কিন্তু আরেকটা পার্টও আছে, সেটা হচ্ছে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমাও হতে পারে ডেটা কন্ট্রোলারটা। আর গ্লোবাল কোয়েরি অপটিমাইজে তো অবশ্যই গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা হবেই। লোকাল কোয়েরি প্রসেসরটা হচ্ছে লোকাল কনসেপচুয়াল স্কিমা, লোকাল রিকভারি ম্যানেজারটা হচ্ছে সিস্টেম লগ, আর রান টাইম সাপোর্ট প্রসেসরটা হচ্ছে লোকাল ইন্টারনাল স্কিমা। তো এটাই হচ্ছে পিয়ার টু পিয়ার কম্পোনেন্ট আর্কিটেকচার। তো দুইটা প্রসেসর, একটা হচ্ছে ইউজার প্রসেসর, একটা হচ্ছে ডেটা প্রসেসর, এবং তারা হচ্ছে ডেটাবেসের সঙ্গে কানেক্টেড থাকবে। ইউজার যখন রিকোয়েস্ট করবে সেই বেসিসে সে ইউজারকে প্রথমে কী করে প্রসেস করবে, দেন হচ্ছে ডেটাকে সে প্রসেস করার মাধ্যমে সিস্টেম তাকে রেসপন্স করবে। এটাই হচ্ছে পিয়ার টু পিয়ার কম্পোনেন্ট আর্কিটেকচার। তো এখন দেখব মিডিয়েটর আর র্যাপড আর্কিটেকচার। তো ইউজার যখন কোনো রিকোয়েস্ট করবে তখন হচ্ছে একাধিক মিডিয়েটর থাকবে। মানে দেখেন, মিডিয়েটরগুলো একটার সঙ্গে একটা কিন্তু ইন্টারকানেক্টেড, তাই না? তারা কী করবে, এই মিডিয়েটরের মাধ্যমে সে ডেটাগুলোকে র্যাপ করবে। র্যাপারের কাজ হচ্ছে র্যাপ করা। তো র্যাপার মেনলি কীভাবে কাজ করে, অ্যাডাপ্টর হিসেবে কাজ করতে পারে র্যাপার। দেন সেখান থেকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা বলছিলাম একটু আগেই, মানে ফার্স্টের দিকে ভিডিওর, সেটা হচ্ছে এটা একটা সফটওয়্যার যেটা কিনা ডেটাবেসকে, মানে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসকে ম্যানেজ করে বা সব যাবতীয় কাজগুলো সে কন্ট্রোল করে। তাহলে যখন ইউজার রিকোয়েস্ট করবে তখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা কী হবে, কার সাথে কানেক্ট হবে, আমাদের যে সফটওয়্যার সেটার সাথে কানেক্ট হবে র্যাপারের মাধ্যমে। র্যাপার হচ্ছে অ্যাডাপ্টারের কাজ করে। দেন এই যে আমাদের যে ডিবিএমএস অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হচ্ছে কার সাথে কানেক্টেড, ডিরেক্ট ডেটাবেসের সঙ্গে কানেক্টেড থাকে, তাই না? তো এই যে একটা ইউজার যখন রিকোয়েস্ট করছে বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে, সেটা কী হচ্ছে, র্যাপড হয়ে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ডিরেক্ট ডেটাবেসে অ্যাক্সেস পাচ্ছে, এবং সেখান থেকে সে আবার কী হচ্ছে, সেম ওয়েতে তার ডেটাবেস থেকে যেই ইনফরমেশনটা প্রয়োজন সেটাকে সে নিয়ে আবার সিস্টেম তাকে রেসপন্স করছে। এটাই হচ্ছে মিডিয়েটর বা র্যাপড আর্কিটেকচারের একটা ডায়াগ্রাম। তো এটা তো গেল হচ্ছে ইউজার যখন রিকোয়েস্ট করছে তখন সে অ্যাক্সেস পাচ্ছে। যখন সিস্টেম তাকে রেসপন্স করবে সেম ওয়েতে ডেটাবেস থেকে প্রথমে কী হবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার সেখানে যাবে, সেখান থেকে র্যাপড হয়ে মানে অ্যাডাপ্টারের মাধ্যমে মিডিয়েটরের কাছে যাবে। মিডিয়েটরের মাধ্যমে তখন সে কী করবে, ইউজারের কাছে সিস্টেমটা রেসপন্স করবে। তো এটাই হচ্ছে মিডিয়েটর বা র্যাপড আর্কিটেকচার। তো আজকের ভিডিও পর্যন্ত। আজকে আমরা অনেকগুলো জিনিস দেখলাম, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কম্পিউটিং, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, সেন্ট্রালাইজড ডেটাবেস সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম দেখলাম, ফাইল সিস্টেম দেখছি, দেন হচ্ছে ডেটা ডেলিভারি অল্টারনেটিভ দেখছি, তারপরে ডেটাবেস প্রসেস দেখছি, ট্রান্সপারেন্সি এবং তাদের টাইপস দেখলাম, দেন হচ্ছে ডেটাবেসের যে ইস্যুগুলো হতে পারে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে সেগুলো দেখলাম, এবং 3টা আর্কিটেকচার দেখলাম, তাই না? একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, আর একটা হচ্ছে মিডিয়েটর আর র্যাপড আর্কিটেকচার। তো আপনারা আশা করি সবগুলো টপিক্সই বুঝতে পারছেন। তারপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।